আসসালামু আলাইকুম। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তার উত্তরাঞ্চল সফরে 30 জানুয়ারি 2025 এসে নির্বাচনী প্রচার শুরু হওয়ার প্রায় 7 দিন পরে এবং তার সপ্তম নির্বাচনী সভায় তিনি হায়ের পক্ষে ভোট চেয়েছেন এবং তিনি মোটামুটি তাকে আমি যদি এটুকু বলি যে তিনি ইনিয়ে বিনিয়ে বলেছেন যে কেন হার পক্ষে ভোট দিতে হবে, তাহলে বোধহয় আমার ভুল বলা হবে না। তিনি তার কর্মী সমর্থকদের বলেছেন যে আমরা আমরা জুলাই সনদে গিয়েছি, আলোচনায় গিয়েছি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতে আলাপ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমাদের আপত্তি আছে, সেটাও আমরা প্রকাশ্যে বলেছি, আমরা লুকোচুরি করিনি। তো আপনারা ক্লিয়ার, তিনি তার নেতাকর্মীদেরকে বলেছেন যে আপনারা ধানের শীষে ভোট দিবেন এবং দ্বিতীয় যে ব্যালটটি আছে সেই ব্যালটটিতে আপনারা হায়ের পক্ষে ভোট দিবেন, হায়ে একটা সিল দিয়ে আসবেন। এবং তিনি তাদের যে সংস্কার প্রস্তাব ছিল সেই সংস্কার প্রস্তাবের কথা তুলেছেন, যে সংস্কার প্রস্তাব তারা সংস্কার চেয়েছেন। আমার প্রশ্ন হলো, তারেক রহমান কি বিএনপির আপামর নেতাকর্মীর ইমোশন, সেন্টিমেন্ট, তাদের পালস বুঝতে পেরেছেন, নাকি বুঝতে কোথাও ভুল করেছেন? তারই বক্তব্যের পরে ধরেন যারা ন্যায়ের পক্ষে বা এই সরকার বিরোধী অথবা এই সংস্কারকে যারা মনে করছে এটা কালক্ষেপণের একটা প্রক্রিয়া ছিল, সৎ উদ্দেশ্যে সৎ মনে বাংলাদেশে সংস্কারের কাজ এই সরকার করেনি, তারা বাদ দিলেও তারা তো আহত হবেন, যারা ন্যায়ের পক্ষে তারা তো আহত হবেন, এটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু তার যে নেতাকর্মীরা, এই যে চট্টগ্রামের তার দলের মহানগরের সদস্য সচিব, তিনি সরাসরি ন্যায়ের পক্ষে ভোট চেয়েছেন, উনি হয়তো মুখ খুলে বলে ফেলেছেন, কিন্তু আর বাদ বাকিরা সবাই হার পক্ষে। তার এই সিদ্ধান্তটা কি তার নেতাকর্মীরা মানে বোঝা হিসাবে নিচ্ছে না? তার নেতাকর্মীরা কি সহজে নিচ্ছে? এবং এর ঠিক আগের দিনই দেখেন ঘটনা কোথায় ঘটেছে। এর আগের দিনই সাদেক কাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, সে তার বক্তৃতায় বলেছে যে তারেক রহমান কেন হার পক্ষে ভোট চাচ্ছে না, তারা হার পক্ষে যেন ভোট চায়, এই জন্য তাকে বেশ টিপ্পণী করেছে। আমরা এই নিয়ে আপনাদেরকে আলোচনায় জানিয়েছি। সাদেক কাইমের এই খোঁচাটা দেওয়ার পর দিনই তারেক রহমান কি বাধ্য হলেন হায়ের পক্ষে ভোট চাইতে? কোথায় বাধ্য? তার কি হাত পা ডক্টর ইউনূসের কাছে একেবারে বাধা পড়ে গেছে? এই শুরু থেকেই পুরো দেশের সেন্টিমেন্ট, তার নেতাকর্মীদের সেন্টিমেন্ট, সবাই বলছে তারেক রহমান কেন এই সরকারকে ছাড় দিয়েছে, কেন এই সংস্কারের নামে এই ভণ্ডামি করতে দিয়েছে, কেন তারা জানে যে সংস্কার বলতে এরা কিছু করছে না। তারপরও তারেক রহমান তিনি আবার এবার এসে চাপে পড়ে, এটা সরকারের চাপ নাকি সরকারের যে সরকারি দলগুলো আছে এনসিপি, জামাত ইসলাম, তাদের চাপ, সেজন্য তাকে হার পক্ষে ভোট চাইতে হবে। এই ভোট চাইতে যাওয়াটা তার কি ধানের শীষের কিছু ভোটে প্রভাব পড়বে না? সনাতন ধর্মাবলম্বী ভোট বা আওয়ামী লীগের ভোট, যেগুলো বিএনপির পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই ভোটগুলো কি এখন কিছুটা রিস্কে পড়বে না? এবং তার দলের যারা ভাসমান ভোটার, মানে সমর্থক কিন্তু কর্মী না, তারা কি এটা ভালোভাবে নিবে? আপনি দেখেন তারেক রহমান এই বক্তৃতা দিতেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সমাবেশ করে বলছেন যে একটা দল ঠেলায় পড়ে হায়ের পক্ষে ভোট চাচ্ছে। মানে বিএনপি এবং তারেক রহমানকে কতটা টিপ্পনি কাটে জামাতে ইসলাম এখন, যে বিএনপি ঠেলায় পড়ে হায়ের পক্ষে ভোট চাচ্ছে। তাহলে আমি যে কথাগুলো বলছি, আপনারা বলতে পারেন যে আপনি গড়পড়তা কেন বলে যাচ্ছেন বিএনপি মানুষজন হায়ের পক্ষে ভোট চায় না, নায়ের পক্ষে ভোট চায়। আরে ভাই, তারেক রহমানের পরের যে পদগুলা দলে মেজর হাফিজউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য, তিনি তো একদম প্রকাশ্যে মিডিয়াতে বলেছেন যে সরকার হায়ের পক্ষে ভোট চাইতে পারে না। এবং এতদিন যে তারেক রহমান চুপ ছিলেন, তারও তো গুরুত্ব গরজ নাই দেখে তো তিনি চুপ ছিলেন। তার মানে কি হানা নিয়ে তিনি নিজেও টানাটানির মধ্যে আছেন। তার দলের মির্জা আব্বাস, তার দলের গয়েশ্বর রায় এবং যারা ইলেকশন করছে তাদের কোনো প্রার্থী কি মন থেকে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে না? তাহলে তারেক রহমানের এই চাওয়াটা, হায়ের পক্ষে ভোট চাওয়াটা, এটা কি একটা বড় রকম প্রশ্নের জন্ম দিল না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। কাজ করতে সুলতান সালাউদ্দিন টুকু স্টেজে দাঁড়াইলে আমার মনে হয় না কেউ তাকে ধাক্কা দিয়ে সরাইতে পারছে, কারো স্পর্ধা ছিল না। বাট রাকিবকে কেন করতে পেরেছে? এটা দুটো কারণ। একটা হচ্ছে রাকিবের অতি ভদ্রতা এবং তার আমি মনে করি তার স্ট্রং কমন লিডারশিপ হয়তো নেই। আর দুই হচ্ছে রাকিবের এই বিএনপির
তারেক রহমানের আশেপাশের এই আস্থাভাজন বললে যাদেরকে আমরা চিহ্নিত করি, এই জায়গার প্রতি একটা ভীতি। যাদেরকে আস্থাভাজন মনে করি আমি, তাদেরকেও আমি দোষ দিতে চাই না। তাদেরকেও আমার ফেসবুকে একজনে কমেন্টস করতে, বোরহান নামে এক লোক, যে আস্থাভাজন ব্যক্তিদেরকে আপনি প্রশ্ন করছেন। আরে ভাই, তুমি তো গোলাম, মানে তুমি তো গোলামি করতেছো। তারেক রহমানের আস্থাভাজন তোমাকে কে বলছে এই কথাটা? এই যে বোরহান নামে যে ব্যক্তিরা আমাকে কমেন্টস করলেন, তারেক রহমান আস্থাভাজন, তোমাকে কে বললো আস্থাভাজন? রুমন আছে, মেহেদি আছে, অনেক আছে, তারা অনেক দিন ধরে বিএনপি অফিসে কাজ করছে, কষ্ট করছেন, তাদেরকে সেই হিসাবে পাশে রাখতেই পারেন। কিন্তু সেজন্য আমি অন্য সবাইকে আমি তাদেরকে বেশি আস্থাভাজন বানায় তাদেরকে বিতর্কিত করব, এটা তো ঠিক না। আপনারা এইভাবে কেন মানুষকে মাথায় তুলছেন? এতে তো তাদেরও ক্ষতি করা হয়, তাদেরকে তো মিসগাইড করা হয়। তারেক রহমানের পাশে একজন থাকতে পারে, আমি আজকে তারেক রহমানের পাশে থাকলাম, তিনি আমাকে কাছে রাখলেন, তার সাথে বিভিন্ন জায়গায় আমি চলাফেরা করলাম, বিভিন্ন সমাবেশে মিটিংয়ে গেলাম, তাই আমি আস্থাভাজন হয়ে যাব? হোয়াট ননসেন্স! আমি তো তারেক রহমানের সাথে আমি একই ফ্লাইটে আসছি, তাই কি আমি আস্থাভাজন হয়ে গেলাম? এটা কেমন কথা হলো? কেউ তারেক রহমানের সাথে ছবি তুললো, তার পাশে বসলো, তার সাথে অফিসে কাজ করলো, মানে আস্থাভাজন? হোয়াট ব্লাডি আস্থাভাজন? আস্থাভাজন বলতে কি বুঝেন আপনি? বদরুদ্দোজা চৌধুরী বিএনপিতে কতদিন কাজ করেছিলেন মনে আছে? বিএনপি থেকে তাকে একসময় সরে দাঁড়াইতে হয়নি? মান্নান ভূঁইয়া কত বছর বিএনপিতে কাজ করেছিলেন, সরে দাঁড়াইতে হয়নি? নাজমুল হুদা বিএনপির শীর্ষলগ্ন থেকে কত কষ্ট করেছেন, কত কাজ করেছেন, সরে দাঁড়াইতে হয়নি? আস্থাভাজন বলে যে শব্দটা যে ব্যবহার করেন, এত ঢালাভাবে ব্যবহার করেন না। অ্যাকচুয়ালি হচ্ছে বিএনপির প্রতি ডেডিকেশন, এবং এইটা কতদিন থাকবে এটা শুধু বিএনপির সর্বোচ্চ নেতা তার একার দায়িত্ব না, যারা নেতা তাদেরও দায়িত্ব। সো কে কখন ঝরে পড়বে, কে কতদিন পর্যন্ত গ্রহণ করা হবে, এটা কোনো কিছু নিশ্চিত না, এটা দীর্ঘস্থায়ী না, বা এটা চিরস্থায়ী না। দীর্ঘস্থায়ী কথা হবে না, চিরস্থায়ী না। সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এবং এই যে চাটুকারিতা, এই আস্থাভাজন নাম দিয়া আপনার সত্য বলা থেকে দূরে থাকা, বিএনপির কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না করা, বা কেউ একটা ভুল করছে আমি ভয়ে কিছু বললাম না, এটা বিএনপিকে ধ্বংস করবে, ক্ষতি করবে। এবং আমি মনে করি রাকিবের উচিত ছাত্রদলে তার কমান্ড লিডারশিপটাকে এস্টাবলিশ করা, ছাত্রদলকে সাহসী একটা সংগঠন হিসেবে দাঁড় করানো, ছাত্রদলের নেতাকর্মীদেরকে মোটিভেট করা, তাদের অন্তরে সাহস সঞ্চার করা, এবং তাকে বীর দর্পে দাঁড়িয়ে থাকা, এবং নীতি নৈতিকতাও তাকে বজায় রাখা। বিএনপি নিয়ে যেসব বিষয়ে এই যে বিভিন্ন মানুষ বিএনপি নিয়ে যে চাঁদাবাজি এটা ওটা বিভিন্ন তকমা লাগানোর চেষ্টা করতেছে, এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখা, যাতে মানুষ বিএনপি ছাত্রদল নিয়ে বাজে কথা মন্তব্য করতে না পারে, এবং ছাত্রদলকে সুসংগঠিত করা। এবং ছাত্রদল যখন খুব শক্তিশালী সংগঠন হবে, তখন মানুষ পরোয়া করতে বাধ্য হবে। আর আমি যখন ভুল ভ্রান্তি করবো, উল্টাপাল্টা কাজ করব, তখন আমার অবস্থান তো দুর্বল হবে, আমি তখন শক্তভাবে কথা বলতে পারবো না। আমি যদি দুর্নীতি করি, আমি যদি অপকর্ম করি, আমি এরকম জনসম্মুখে কথা বলতে পারবো না। আমি যখন সৎ থাকবো, সততা থাকবে, আমার যখন দুর্বলতা থাকবে না, তখন কিন্তু আমি কোনো কিছু ভয় পাবো না। সো রাকিবদের অতি ভদ্রতা তথা অনন্য যারা আছে, চুপ করে থাকা মানি আমি মনে করি এটা হচ্ছে অপরাধটাকে মেনে নেওয়া। আর যদি আপনি প্রতিবাদ করেন, অপরাধ, তার মানে আপনি অপরাধী না। আর আপনি চুপ থাকলেন মানে মেনে নিচ্ছেন আপনি অপরাধী। সো আমি বিএনপি যত অঙ্গ সংগঠন আছে সবাইকে বলবো, আপনারা ঠিকভাবে কাজ করেন। আপনাদের প্রতি কেউ অবিচার করবে, স্টেজ থেকে উঠাই দিবে, ওইখানে জায়গায় দাঁড়ায় যাবেন। যদি এটাকে যৌক্তিক মনে করেন, আপনার অন্তর বলে, আপনার বিবেক দেমাগ বলে, আপনার দেমাগ বলে যে আমি এই জায়গাটা ডিজার্ভ করি, বাট আমাকে এই ডিজার্ভিং জায়গাটা দেওয়া হচ্ছে না, দাঁড়িয়ে কথা বলেন। এতে কি হবে? আপনি সাময়িকভাবে পদ হারালেও অনেক মানুষের পদ টিকে থাকবে। আপনার প্রতি একটু সাময়িক অন্যায় হলো, অনেকগুলো মানুষের প্রতি জাস্টিসটা সার্ভড হবে। সো আপনারা অন্যায়কে প্রশ্রয় দিয়েন না। রিজিক আল্লাহ প্রদত্ত, পদ পজিশন সম্মান আল্লাহ প্রদত্ত। আপনার এই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই তো তার 5 তারিখে বক্তব্যে বলেছিলেন, সূরা আল ইমরানের সেই আয়াতটা, যে আল্লাহ যাকে খুশি সম্মান ইজ্জত ক্ষমতা দান করবেন, যাকে খুশি তার থেকে সম্মান ইজ্জত বা ক্ষমতা ছিনিয়ে নেবেন। আল্লাহ সর্বময় কর্তৃত্বের অধিকারী, এই বিশ্বাস রাখেন। এটা তো আপনার নেতাই বলে, তারেক রহমানই তো বলছেন এই কথা তার বক্তব্যে। তাহলে কেন আপনারা তার আশেপাশের মানুষের ভয়ে আপনি কেন সত্য বলা থেকে দূরে থাকতেছেন? কেন ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কি আছে? আওয়ামী লীগের আমলে যদি টিকে থাকতে পারেন, আপনার ভয় পাওয়ার কি আছে রে বাপ? কিসের ভয়? আপনার এত আতঙ্কগ্রস্ত হয়ে
আপনাকে স্টেজ থেকে উঠাই দিল, আপনি বিড়ালের মতো ওখান থেকে পালাবেন? আপনি একবার চিন্তা করবেন না যে আমাকে লক্ষ লক্ষ নেতাকর্মী অনুসরণ করে, আমি একটা বড় সংগঠনের নেতৃত্ব দেই, এই সংগঠনের অভিভাবক আমি, আমার ইজ্জত মানে সংগঠনের ইজ্জত। আপনি যদি আপনার নেতার কাছে সত্য বলতে সাহস না পান, তাহলে আপনি তো বাংলাদেশের দুষ্কৃতিকারীর বিরুদ্ধে পারবেন না। আপনি কি করে শিবিরের বিরুদ্ধে পারবেন? কিভাবে আপনি আওয়ামী ছাত্রলীগের বিরুদ্ধে পারবেন? আপনি অন্যের সাথে পারবেন না। আপনি যদি বীর দর্পে শিবির ছাত্রলীগ সবার বিরুদ্ধে জয়লাভ করতে পারেন, তখন তারেক রহমানের সামনে বুকটা উঁচু করে আপনি দাঁড়ায় থাকতে পারবেন যে আমি দাঁড়ায় আছি কারণ আমার কৃতিত্ব আছে। আর লেজুর ভিত্তি করে কোনো কিছু পাওয়া যায় না। আমাকে যদি তারেক রহমান মূল্যায়ন না করে, আমি চুপ করে আমার জায়গায় আমি থাকবো। লেজুর ভিত্তি করার কি আছে? সত্যের উপর থাকলে একটা না একটা সময় আপনাকে মূল্যায়ন করবেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।